ইরান যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে চরম সংকটে পড়বে দেশের জ্বালানি খাত, এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়বে শিল্প কারখানার কার্যক্রম। প্রবাসী শ্রমিকরা বিপাকে পড়ায় নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্সেও। এতে বড় ধাক্কা লাগবে দেশের অর্থনীতিতে। দুর্ভিক্ষের সতর্কতাও অনেক বিশেষজ্ঞের। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। অর্ধ মাস পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলা চলছেই, পাল্টা হামলায় জবাব দিচ্ছে ইরানও। পুড়ছে একের পর এক তেল শোধনাগার, বন্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। এতে সারা বিশ্বে টালমাটাল হয়ে পড়েছে জ্বালানি খাত। হুমকিতে পড়েছে বিশ্ব অর্থনীতি, যা ব্যাপকভাবে প্রভাব ফেলেছে বাংলাদেশে। দেশের প্রাথমিক জ্বালানির ৬২% আমদানি করতে হয়, যার বেশিরভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশ থেকে। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে। এলএনজি, এলপিজি আসে ওমান ও কাতার থেকে। এসব দেশের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার কারণে নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে দাম যখন বেড়ে যাবে, আপনি রিফাইন্ড প্রোডাক্ট যেখান থেকে কিনবেন সেই দাম আপনাকে দিতে হবে। এবং যেমন ধরেন এলএনজির দাম এখন অলরেডি বেড়ে গেছে 106%। আবার এলএনজি যে মানে ট্যাঙ্কারে করে পরিবহন হয়, তার ইন্স্যুরেন্স কস্ট বাড়ছে 529%। তারা বলছেন, সরকার যদি এখনই বিকল্প পথ উন্মোচন না করে তাহলে বড় দুর্ভিক্ষের মুখে পড়বে দেশের জ্বালানি খাত। জ্বালানি খাতে এখনই দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আমি প্রাইমারি এনার্জির খাতে বলছি। আমার প্রাইমারি এনার্জি যে কয়লা দরকার আমি পুরোটাই আমদানি করছি। আবার গ্যাস দরকার আমার 4000, আমি দিতে পারছি আমদানি সহ 2600। যখন চাহিদার তুলনায় মানে 2/3 বেশি ঘাটতি হয়ে যায়, তাহলে এটাকে দুর্ভিক্ষ পরিস্থিতি বলবেন না কি বলবেন? শুধু জ্বালানি নয়, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা না কমলে দীর্ঘমেয়াদে কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন তারা। শঙ্কা রয়েছে নতুন কর্মসংস্থান তৈরি নিয়েও। এটা একটা বড় থ্রেট যে আমার এমপ্লয়মেন্টে যারা হচ্ছে না আবার উল্টা ফেরত আসছে। এটা আমার দেশের অর্থনীতির মধ্যে এবং এমপ্লয়মেন্টের একটা চাপ সৃষ্টি করবে এবং বেকারত্বের একটা প্রবলেম দাঁড়াবে। একটি ডাটাবেস তৈরি যদি করে রাখা যায় বা তাদের একটা এনরোলমেন্ট যদি করে রাখা উচিত, এইভাবে আমার মনে হয় একটা স্ট্রাকচার যদি থাকে তাহলে আমাদের একটা অ্যাসেস করতে সুবিধা হবে যে আমরা এখন কোন পর্যায়ে আছি এবং হাউ উই ক্যান প্ল্যান নেক্সট। এমন অবস্থায় কী ধরনের উদ্যোগ নিতে পারে বাংলাদেশ? বিশ্লেষকদের পরামর্শ, সরকার যেন বিকল্প পথগুলো খোলা রাখে, বিশেষ করে গুরুত্ব দিতে পারে সৌর বিদ্যুৎ সহ অন্যান্য প্রাকৃতিক উৎসের দিকে। যদি আমি মানে 20টা কূপ খনন করতে পারি, আমি যদি এর মধ্যে 6টাতেও সাকসেস পাই, আমার নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়বে। কম দামে রুফটপ সোলার করে আপনি আপনার চাহিদার একটা অংশ মেটাতে পারেন। আপনাকে এটা খুব সহজ শর্তে ঋণ নিতে হবে, মানে সেটা লং টার্ম সহজ শর্তে ঋণ। আমার যে বহুজাতিক দাতা সংস্থা আছে, যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের থেকে আমার যে এই অতিরিক্ত ডলারটা যেটা প্রয়োজন হবে দাম বাড়ার জন্য, অল্টারনেটিভ সোর্সে যাওয়ার জন্য, সেইটার জন্য এখন থেকেই তৈরি হতে হবে আমার। পরিবেশের জন্য ঝুঁকি থাকলেও দেশের এমন পরিস্থিতিতে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র বানানোর পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।